নমস্কার, সুইনো কবিতা টিউবে আপনাদের সকলকে স্বাগত। আজ শনিবার মানেই এখন সুইনো কবিতা টিউব। আমাদের আজকে 29তম পর্ব। 25তম পর্বের পর থেকেই আমরা কবিতা টিউবকে নিয়ে বিভিন্ন রকম ভাবে ভাবনা চিন্তা করছি, কিভাবে নতুনত্ব আঙ্গিকে নতুনভাবে আপনাদের সামনে হাজির করা যায় আমাদের প্রিয় কবিদের। গত পর্বগুলিতে আপনারা দেখেছেন আমরা কোনো একজন কবিকে নিয়ে, কোনো দুজন কবিকে নিয়ে তার কবিতার বিভিন্ন দিক নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা প্রথম থেকেই চেয়েছি শুধু বাংলায় নয়, এপার বাংলা, ওপার বাংলা এবং বাংলার বাইরেও যে কবিতা চর্চা হচ্ছে তার মধ্যে একটা কবিতা সাক্ষ্য তৈরি করার। আমরা সেই প্রয়াসে এখনো রয়েছি। এই পর্বেও বাংলার 3 অঞ্চলের 3 কবির মধ্যে কবিতা সাঁকোর প্রয়াস রয়েছে উত্তর দিনাজপুরের কবি, রয়েছে বোলপুরের কবি, রয়েছে উত্তর 24 পরগনা বনগাঁর কবি। আজকে আমরা এই 3 কবির কবিতা পাঠে সমৃদ্ধ হব। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের কবিতা টিউব চ্যানেলটি। চলুন দেখে নেওয়া যাক কোন 3 জন কবির কবিতায় আজকের সুইনো কবিতা টিউব সমৃদ্ধ হয়েছে। আজকে অনুষ্ঠানে প্রথম কবিতা পাঠ করবেন অনিরুদ্ধ সুব্রত। কবি অনিরুদ্ধ সুব্রতর আসল নাম সুব্রত বিশ্বাস। কবি অনিরুদ্ধ সুব্রত উত্তর 24 পরগনার বনগাঁয় থাকেন। কবিতা লেখার পাশাপাশি প্রবন্ধ, নাটক ইত্যাদি রচনায়ও সমানভাবে জনপ্রিয় তিনি। তার লেখা প্রকাশিত হয় বর্তমান সময়ের প্রথম শ্রেণীর দৈনিক, বাণিজ্যিক এবং লিটল ম্যাগাজিনগুলি। এখন আমরা শুনব কবি অনিরুদ্ধ সুব্রতর কবিতা পাঠ। আমার প্রথম কবিতা আনন্দ। বিজ্ঞাপনের মতো ঘরবাড়িগুলোতে আমি থাকি না। বিজ্ঞাপনের মতো মাখন মাখানো পাউরুটি খাইনি কখনো। বিজ্ঞাপনের কথাবার্তায় একটাও খিস্তি থাকে না, আমার হাসি পায়। অথচ হা করে আমি কত কত দশক ধরে বিজ্ঞাপন দেখছি, শুনছি সুনির্বাচিত শব্দের সুভাষিত ঘোষণা, নাটক ইত্যাদি। ওখানে তুলে ধরা হাত দেখে এখানে খসখসেতে মিলিয়েছি, মেলে না। ওখানে শ্রুতি রেখে অধরষ্ঠের কলায়, এখানে কেশে লালা ফেলে মরেছি। বিজ্ঞাপনের মতো ঘরবাড়ি, হাতাখুন্তি, পোশাক, পেয়ালা নাই থাক। আমি কিন্তু আরো অনেক অনেক শতক খিদে নিয়ে, ধুলো গায়ে, জ্বর গায়ে, কাজ না পেয়ে, জলে ভিজে শামুক ব্যাঙের সাথে বসে প্রতিদিন বিশাল অবাক হয়ে আল জিহ্বা খুলে প্রাণ ভরে বিজ্ঞাপন দেখব। আমিও যে বোটকা গন্ধের ছেঁড়া কাঁথা কম্বলে শুয়ে বিজ্ঞাপনের স্বপ্ন দেখি। অমন করে হাসি হাসি মুখে আমিও দামি আসবাবে সুন্দরের হাত ছুঁয়ে বসি। বিজ্ঞাপনের সেই ঘরবাড়ির জালনা থেকে ক্যামেরা ফিরে যায় কথায় যখন, আমি গঙ্গার জলে সারা রাত গার্গেল করে নরম স্নিগ্ধ সুকণ্ঠ সৃজন করি। তারপর শুধু সুভাষণে, প্রতি শ্রুতি সুখকর বিজ্ঞাপনে আমি আপ্রাণ অনুশীলনে মরি। পরবর্তী কবিতা সেই ভদ্রলোকের গল্প। কোনো কোনো দিন
একটু বেশি রাতে ভদ্রলোকের সঙ্গে আমি দেখা করি। হ্যাঁ, ইচ্ছে করেই তাকে ভদ্রলোক বললাম, সেভাবে বাজবিচার করিনি তাই। আলাপে সালাপে কি বা কি করি সেসব থাক, আসলে সে যা চণ্ডাল, থুড়ি রাগী, খাণ্ডব দহনের দায়িত্ব নিয়ে প্রতি কথা বিড়ি ফুঁকে শুরু করে আর অজস্রবার দেশলাই জ্বালে। লোকটা গান বাঁধে, সব সাধারণ কথার ভিজে জ্বালানিতে পুরু ঠোঁটে দেয় ফু। একটাও গান নয় তার, এলোমেলো যাচ্ছে তাই। আর হঠাৎ হঠাৎ দুই একটা গল্প বা গল্পের খেইহারা বক্তৃতা ছাড়ে। প্রশ্ন করি না, প্রশ্নের বুদবুদ টের পেলেই বলে প্রশ্নই অবান্তর। আবার খানিকক্ষণ ধোয়ায় ভরিয়ে দিয়ে চুপ করে দেখে রাত, কিন্তু উঠতে গেলেই ধরে সম্পূর্ণ সুর তাল রস ছাড়া এক ছড়া। আমি বলি, এটি কি হচ্ছে? ভদ্রলোক বলেন, এটা গান। আমি কথায় ফিরতে চাই, বলি, কিন্তু আপনি কবিতা লেখেন না? লোকটার হলুদ অসংলগ্ন দাঁতের উদ্দামতায় বুঝি তিনি হাসছেন। টেকোমাথার মুষ্টিমেয় সাক্ষীদের উড়নচণ্ডী ভাব দেখি বাড়ে। আমি ঢোক গিলে মিইয়ে থাকি। লোকটা তাকের উপর থেকে নামায় একতারা, ছিঁড়ে যেতে চায় যেন একটা মাত্র তার। জোরে বাজায় ভদ্রলোক। আমি আবার ফাঁকে কথা ছুঁই, কবিতা লেখেন না? লোকটা একটা অপশব্দ ব্যবহার করে বলে, এতক্ষণ কি শুনছিলে? আমি বলি, এসব কি, অথবা এসব কি কবিতা? ভদ্রলোক এবার শান্ত স্মিত রহস্যে মুখটা উপরের দিকে তুলে ধরে। আলোয় তার নাসারন্ধ্র পর্যন্ত আমি স্পষ্ট দেখতে পাই। লোকটা জোর নিঃশ্বাস ছাড়ে, তারপর সন্ন্যাসীর মতো বলে, এই সবই আমার কবিতা, এ সবই আমার স্বাধীনতা। এত পাগলা লোকটা, আমি তবু তার কাছে যাওয়া এখনো বন্ধ করিনি। কোনো দিন একটু বেশি রাতে ভদ্রলোকের সঙ্গে আমি দেখা করি। পরের কবিতা কাদনা পরব। জনগণ যখন ইস ইস করে, তখন আমার জিভটাও একটু বের করতে হয়। দু একবার আড়ালে করে নিতে হয় যথাযথ অনুশীলন, যাতে আমার শব্দটা খানিকটা বেশি জোরে শোনা যায়। দেখো, কান্না আমার আসে না, বরং কান্নার মুখগুলো নিয়ে কোলাজ বানানো আমার অভ্যেস। চোখগুলোকে ঝাঁকিয়ে কিছু সমব্যথার টিয়ার গ্যাস চালিয়ে বড় বড় ড্রামে কান্নার জল ধরে রাখতে বেশ আনন্দই লাগে আমার। আমি কি নেতৃত্ব বুঝি না? তবু কোন শ্রেণী কতটুকু আহত, পরিস্থিতির জল আছড়ে পড়েছে কোন কোন মহাপুরুষের গায়ে, অথবা চোখে আঙুল দাদারা আমার কতটা প্রতিক্রিয়া আশা করে, সেসব খোঁজ করে আমি ওই কান্নার মতোই কিছু একটা করি। মানে আমিও তো একটা ফসলি জনপ্রতিক্রিয়া প্রত্যাশায় এতটা ভাড়াটে আবেগ খরচ করি। দেখো, ভ্যা ভ্যা করে কাঁদতে কাঁদতে ছিচকা দুনে সিরিয়াল দেখা আমার অভ্যাস নয়, আমি সিরিয়াস। বরং দুঃখের বলটা হয় গোলে ঢোকাতে হবে, নয়তো ছক্কা হাঁকিয়ে সোজা মাঠের বাইরে হাততালিটা আমার দরকার। দর্শক ভরা মাঠ আর চ্যাম্পিয়নের ট্রফি। কিন্তু হ্যাঁ, জনগণ যখন ইস ইস করে, তখন আমার হাতটাও নিষ্পিস করে ওঠে। তবু থামি, মনে মনে বলি আমি, হে ক্রোধ, তুমি সহানুভূতি হয়ে যথেচ্ছ ঝরে পড়ো। বলি, হে হৃদয়, আমার সমস্ত অভিনয় বিশ্বাসযোগ্য করে দাও। আর এই যে মূলধন মানুষ, এদের গচ্ছিত রাখার
আমি যে একমাত্র সে কড়া নেশা ভোটের লাইনে ধরিয়ে দিও শেষ পর্যন্ত। পরবর্তী কবিতা দুই মলাটের বাইরে। বৈঠকখানা রোডের কোনো দোকানে চাকরি করি না আমি, অথচ ভেজানো দরজার ঘরে দেখি শুয়ে আছি রাতে গাদা কাগজের উপরে। কিছু তার হলদেটে হয়ে গেছে, কিছু এখনো হয়নি। সকালে বিকোবে কিনা আমি কি জানি। টের পেলে ঘুম ভাঙে, বুঝি ভুল করে কাগজে পাতা বিছানা। আরাম ছিল না। পিঠের তলা থেকে তারপর টেনে টেনে তুলি এক এক খান। না না, সব তার সাদা না, সব যে এক রঙা তাও না, ধূসর ও ধুধু মাখা কিছু। তবু পুরনো নতুনে যেন প্রতিটি পাতাই চেনা, না লেখা, না ছাপা, ময়লা মাখা। প্রাচীন দেয়ালের ভাঙা পলেস্তারায় শুনেছি কত মরা বাঁচার গন্ধ ঘাম। পুরনো কাগজের স্তূপে মাথা মুখ গুজে সত্যি কি কিছুক্ষণ পড়ে আছে। সেলাইবিহীন জল ছাট, ভিজে ভাব, রং চটা, ধুলোর শ্বাসরোধী যন্ত্রণায়। যদি আমি তাকে আমারই বলে মেনে নিই, বিক্রির নয় বলে স্বীকৃত ধরে নিই, গুছিয়ে রাখি ফাঁকি দেওয়া জীবনান্তের এক পাশে, তবু কি তার মলাট হয়? সন্ধে নদীর পারে। বসেছি সন্ধে নদীর পারে, একটি গোপন জলের ফোঁটা রাখব বলে গচ্ছিত তার কাছে পারান্তরের আগে। বসেছি সন্ধে নদীর পারে, একটি জনম ঝুঁকে আসে কালো জলে, মেঘের মিনার ধূসর চাঁদের ছায়া ভাসে। বসেছি সন্ধে নদীর পারে, একটি বৈঠাহারা ডিঙি সময় হয়ে ডাকে, অন্ধকারটি ঘন হওয়ার ফাঁকে আমাকে। বসেছি সন্ধে নদীর পারে, একটি প্রাচীন গাছের নিচে দুটি পাতা পড়ে, পাখির বাসা থেকে খড়, চোখ থেকে জল পড়ে। বসেছি সন্ধে নদীর পারে, একটি দীর্ঘ মাঠ পিছনে, আর লম্বা রোগা পথ টানছে না কেউ, কাদায় আটকে অভিমানী রথ আজ সন্ধে নদীর পারে। আমার শেষ কবিতা তারা খসা রাত। এক একটা তারা খসে পড়ে চেনা আকাশে, বেহালা বাজাবার যেন কেউ নেই। এক একটা গাছের পাতা ঝরে যাচ্ছে অকাল শরতে, আকাশের দিকে তাকানোর যেন অবকাশ নেই। অন্ধকারে কঠিন অভিসারে পা টিপে টিপে হেঁটে চলে যায় মায়া মৃত্যু মিলনে, তৃপ্ত হতে চায়। তবু যে সুর বাজাবার মতো কেউ নেই। দিন পড়ে আছে উচ্ছিষ্টের মতো, মাধুর্য খেয়ে গেছে পোকা, পিপিলিকার পরম সাধনায়। মোহ আছে তারা আর তারাদের ঠিকানায়, তবে মোহিত আবেগের শেষটুকু শেষ হয়ে অগণিত তারাদের ভালোবাসা প্রেম প্রিয়জন ভুলে গেছে। কে আর বাজাবে বলো বেহালা আজ কি সুরে, কার চশমার নিচে এখনো অবশিষ্ট কিছু জল আছে। নমস্কার।
তোমার জন্য কত কথা, কাব্যগ্রন্থের কবি অজন্তা রায় আচার্য। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এবার কবিতা পাঠ করবেন কবি অজন্তা রায় আচার্য। 1972 সালে দক্ষিণ দিনাজপুরে জন্ম কবি অজন্তা রায়। তারপরে বর্তমানে তিনি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা। তার লেখা প্রকাশিত হয় বিভিন্ন বাণিজ্যিক এবং লিটল ম্যাগাজিনগুলিতে। চলুন এখন শুনি কবি অজন্তা রায় আচার্যের কবিতা। আজকের যিশু। প্রবল এক হাড় কাঁপানো শীতের রাতে যে শিশুটি ভূমিষ্ঠ হল, মাতৃগর্ভের নিরাপদ ওমচ্যুত, প্রথম স্তন্যপানে মিশ্রিত বিষ, বাতাসে মিশ্রিত বিষে শ্বাস রুদ্ধ, প্রবল শৈত্যে নীলাভ ওষ্ঠ। আমরা কি খোঁজ করব সেই প্রমিথেউসকে, যে নিজেকে উৎসর্গ করে তার জন্য একটু আগুন আনবে? না তাকে শেখাবো সব বিষ পান করে নীলকণ্ঠ হয়ে উঠতে? নাকি তাকে আবার ক্রুশবিদ্ধ করে নতুন করে আমাদের বিজয় নিশান ওড়াবো? পরের কবিতা কলঙ্কিনী রাধা। তুমি কাছে আসলেই গহীন মন ময়ূর জানতে পারে না কেউ। তুমি কাছে আসলেই বাঁধ ভাঙে মরা নদী, উত্তাল সমুদ্র ঢেউ। তুমি কাছে আসলেই পাহাড়ের বুক আর্দ্র, ঝর্ণারা জলপ্রপাত। তুমি কাছে আসলেই অকাল বোধন বসন্তের, দীপাবলি সব রাত। তুমি কাছে আসলেই মিশর ভাষায় নীল মরীচিকা চিরস্থায়ী। তুমি কাছে আসলেই মৃগের নাভি কস্তুরী, অভিমান ক্ষণস্থায়ী। তুমি কাছে আসলেই মেড় পড়ে সেতারে, শুরু হয় সুর সাধা। তুমি কাছে আসলেই বাঁশি বাজে গোকুলে, কলঙ্কিনী হয় রাধা। এবারের কবিতা রাত পোহানো কথা। এখন বোধ হয় পর্ণমোচী পাতা ঝরার সময়। সকল বৃত্ত সম্পূর্ণ করে পোড়া হলুদ একটি পাতা মাটির টানে ঝরে পড়ার অপেক্ষায়। মাটির বুকেই তার শেষ আশ্রয়। মাটির কানে কানে বলবে সে তার যতেক রাত পোহানো গাঁথা। হলুদ পাতারও থাকে নিজের একটা গন্ধ, থাকে শান্ত সৌম্য পরিণত রূপ, থাকে কিছু অভিমানী স্বপ্ন কোলাজ, থাকে মুঠো থেকে হারিয়ে যাওয়া দিন যাপনের টানাটানির কাব্য, থাকে যাওয়া আসার মাঝামাঝি হাতে পাওয়া কিছুটা অবিন্যস্ত সময়। বেলা শেষে পড়ে থাকে না ফেরার কাহিনী, আর ডালের শুকনো বোঁটায় কখনো না মুছে যাওয়া বেয়ারা কিছু চিরস্থায়ী চিহ্ন। মধুচন্দ্রিমা।
তোমার ছোঁয়ানো আবির মুঠো ভরে ছড়িয়ে দিলাম আকাশে। রঙিন হয়ে উঠল চারদিক। আজ এই ভরা পূর্ণিমার মায়াবী জ্যোৎস্নায় ভেসে গেছে সব কিছু। চাঁদ যেন তার আদরের ছোঁয়া বুলিয়ে দিয়েছে সবার গায়ে। আজকের চাঁদ চাঁদনি সত্যিই মোহময়। ইচ্ছেগুলোকে না হয় আজকের মতো দিলাম পাখনা। যেদিকে খুশি উড়ে যায়, যাক না। শুধু এই মুহূর্ত সুখ ধরে রাখি বুকের সিন্ধুকে। এই চাঁদ চাঁদনি কোনোটাই তো নয় চিরস্থায়ী। প্রতিটি মধুচন্দ্রিমা বড়ই ক্ষণস্থায়ী। ব্যাঙ লাফ। বদ্ধ কোনো পুকুরে খোলা ছুঁড়ে ব্যাঙ লাফ দেওয়ালে আন্দোলিত হয় জল। বাড়তে থাকে জলের বৃত্ত। জলের নিচে শুরু মাছেদের রূপকথার গল্প। বিবর্ণ জীবনের পাশে হঠাৎ এসে বসে রোদ। তার সোনালি আভায় জলে গুলে যায় পাকা সোনা। ঠিক পুকুরের মাঝখানে তাদের ঘর সংসার। পরাগে পরাগে ছেয়ে যায় কত বসন্তের রং। অথচ ওরা জানে না পুকুরের জল পাড় দিয়ে বাঁধা। চলো হেঁটে আসি। থম ধরে থাকা ঘোলাটে অন্ধকার আকাশ। অভিমান নাকি যন্ত্রণায় মুখ ভার। হঠাৎ এ প্রান্ত থেকে ও প্রান্ত অশনি সংকেত। বুক চিরে ঝলকায় বিদ্যুৎ। প্রবল যন্ত্রণায় কুঁকড়ে ওঠে। সমস্ত যন্ত্রণার এক একটা বেরি পাকানো কুণ্ডলী সহসা ঘূর্ণির বেগে ধেয়ে আসে। নিমেষে প্রবল ঝড়ে সব কিছু লণ্ড ভণ্ড। যন্ত্রণা আর ধ্বংসের মধ্যে থেকেই মাথা চাড়া দিয়ে ওঠে নতুনের বীজ। চলো যাবে এই বিধ্বস্ত প্রকৃতিতে। তোমার হাত ধরে কিছুটা হেঁটে আসি। সপ্তপদী না, অগ্নিসাক্ষী তাও না। ঠিক কতটা হাঁটলে বন্ধু হওয়া যায়। সমর্পণ। এই দেখো খুলে ফেলেছি চুলের বাঁধন। টিকলি দুল মণিহার হাতের কাঁকন একে একে খুলে ফেলেছি সব পরিধান। ঊর্ধ্ববাস অন্তর্বাস লজ্জা আভরণ সরু সুতো পর্যন্ত রাখিনি শরীরে। এখন নগ্নতা লজ্জা দেয় না কোনোভাবে। ত্যাগ করেছি সব সংকল্প, সব সিদ্ধান্ত, প্রতিজ্ঞা, ক্রোধ, বিদ্বেষ, অভিমান সমস্ত। আমার বুদ্ধি, জ্ঞান, ইচ্ছা, আশা, চিন্তা, মন, এমনকি আমি নিজেকে করেছি অর্পণ। এখন নিজের বলে তো কিছুই রাখিনি। হে ঈশ্বর, বলো এখনো কি সময় হয়নি? এ শরীর এখনো কি তবে পূর্ণ শুদ্ধ নয়? এখনো আসেনি বুঝি পুণ্য মিলন সময়? দাও করুণা চুম্বন, ছোঁয়াও তোমার পবিত্র ওষ্ঠ। আমার সমস্ত সত্তাকে
অকুণ্ঠ পান করো। কবির কথায় খ্যাতির প্রত্যাশা নয়, যন্ত্রণাকে ভুলে থাকতেই তিনি কবিতা লেখেন। কবি পরাণ মণ্ডল। এবার আমরা কবি পরাণ মণ্ডলের কবিতা পাঠ শুনব। কবি পরাণ মণ্ডল শৈশবেই বোলপুর চলে আসেন। বর্তমানে তিনি বোলপুর নিবাসী। দারিদ্রতা তার কবিতার অন্তরায় হতে পারেনি। হয়তো বিরতি এসেছে কোনো সময়, কিন্তু দারিদ্রতা ছাপিয়ে তার সৃজন কর্ম পাঠকের কাছে পৌঁছে গিয়েছে বারবার। তিনি একটি পত্রিকা সম্পাদনা করেন, তার নাম অরুন্ধতী। তার প্রকাশিত কবিতার বই বধূ শ্যামলিমা। কবি পরাণ মণ্ডলের কবিতা প্রকাশিত হয় বিভিন্ন ছোট পত্রপত্রিকা এবং বাণিজ্যিক পত্রপত্রিকাগুলিতে। চলুন এখন শুনি অত্যন্ত জনপ্রিয় কবি পরাণ মণ্ডলের কবিতা পাঠ। কবিতার নাম ভগবান অন্ধ সে বেগবান। এই যে মেঘবেশ আকাশের পূর্বকোণ, তির্যক আলোয় যে খণ্ড মেঘ, ঈশ্বরের দেশ ছুঁয়ে আলোকিত দ্বীপপুঞ্জ এবং নীল সাগরের জন্ম হলো, সেই মেঘই হাওয়া আর সন্ধ্যার অন্ধকারে শিবালিক পাহাড় হয়ে দাঁড়ালো পশ্চিমের দেশে। যেন হস্তবন্ধন থেকে দূর অলিক সীমানায় কীর্তি জড়িত কোনো এক দৈত্য পুরোহিত জন্ম দিয়েছে ঝড় ঝঞ্ঝা, ধর্মাধর্ম, কাল ও মহাকাল। সহচরী মৃত্যুদূত কেউ রক্ত মাখা, দাড়িগোফে দারুণ হাস্যরেখায়, অথবা কিম্ভূত কিমাকার দেহ, হাতে নিয়ে মস্ত গদা, দাঁড় করিয়েছে সত্য ত্রেতা দাপর কলির এই মিশ্রকাল। তার দেহ পার্শ্বে নিবিড় স্পর্শরেখা, সেখানে আঙুল রাখলো ভগবান নাকি বেগবান, যে কিনা কোনো রাজার উত্থানে পতনে, ধর্মদলের সংকটে কখনো বলবান, কখনো মুহ্যমান, হাস্যমান এই অবতীর্ণ ধরায়। এক, শুনুন তবে গুণীজন ভগবান কবির মনন, বেগবান সে তো কবির কল্পনা। এ জল্পনা শুনে যখন ভগবান চমকালো, সে কখনো অন্ধকারে কখনো আলোয়, ভালোয় মন্দয় মিলে কখনো ফর্সাসে কখনো জমকালো। আর্তের সঙ্গ ধরে যে সিদ্ধ পুরুষ অগতির গতি, মনোমুগ্ধকর আর মহামন্ত্র বলে, চরণে বাধা পড়ে আর্যাবর্ত, মস্তকে বাধা তার মস্ত জটা জালে। সিন্ধুযুগ দণ্ড খেয়ে মরে, ডুবে যায় জম্বুদ্বীপ, আর্যাবর্ত হানা দেয় বৌদ্ধ বিহারে। সকলেই হত্যা জানে, জানে দাহ, প্রমাণ রেখেছে তা পশু মাংস আহারে। অশ্বমেধ গোমেধ নিয়েছ রাজহংস বলি, রক্তমাখা জিহ্বায় আমরা ধর্মতত্ত্ব বলি। আর্য অথবা অনার্য যেই হই, রক্ত ভালোবাসি, মন্দিরে করেছি মাকে রক্তকাকি কালে। তবে তো বেদ বাদরতা পার্থ নান্যদন্তি বাদিন, আমিমাং পুষ্পিতাং বাচং প্রবোদন্তা বিপশ্চিত। একথা নিশ্চিত, যেজন যুদ্ধে নয়, হত্যায় নয়, মাংসে নয়, সেজন সকলের প্রিয়। যদি করে জীবে প্রেম, বুকে ধরে ভাগবত। দুই, বরং ল্যাবরেটরি থেকে একদিন বেরিয়ে এলো ভগবান,
বাড়িভিন দেশে রসায়নে 20 বৎসর তপস্যা তার, এমনই বিদ্বান বলল হেসে, ভয়ানক রাগী তুই, দেশে দশে দাঙ্গা বাধাস, মাথা গোল কর, অহিংসার মোকামে যাস, দেহ ঘরে তোর 7 অশ্ববল, বেড়েছে রেড মিটে, ভিতরে মরে যাচ্ছিস তুই প্রেসারে লিপিটে। বরং অপলা নামের মেয়ে বৈদিক ভিলেজে বাস, বধূদের ঘোমটা খোলান, মস্ত আগিনা জুড়ে তার কৃষিকাজ চলে, ফসলে ফসলে তিনি ভগবান ফলান। কখনো ভগবান হয় রবীন্দ্রনাথ অথবা প্রিয় সুকুমার, কখনো ভগবান হয় লুই পাস্তুর, ফ্লেমিং সাহেব, এডওয়ার্ড জেনার। প্রতি রোববার বাড়িতে হয় তার ভগবানদের আদান প্রদান, ভক্তরা আসে, কাব্য ভালোবাসে, কেউ গায় গান। আড়ালে ভগবতী বলে, অপলা নামের মেয়ে আমারই সমান। বরং যে অশ্র মণিকাঞ্চনময় দেহ মাঝে ঝরে আশ্চর্য বিভায়, বরং যে পদ্ম ফুল নয় পদ্ম গাছ নিয়ে ডুবেছে জলায়, বরং যে জটাজালে সিদ্ধ পুরুষ মানুষকে পথে ঘাটে বাদর নাচায়, বরং যে বোদ্ধা যুগে যুগে ধর্ম নামে আফিং গুলি খায়, বরং যে পূর্ণ জ্ঞানী মহাপাপী সতীর্থে দ্বন্দ্ব বাধায়, বরং ক্ষুধা নয় তৃষ্ণা নয় পঞ্চরিপু এসে অন্তরে দংশায়, বরং যে খুনি খুন হয়ে খুনি পিতাকে কাঁদায়, বরং আবর্জনা পোড়ায়নি আগুন, পুড়িয়েছে মন, আর্তনাদের মতো ওই উল্লাস শোন। ডোনার সাপ এসে দান করে বিষ, সেই বিষ হিংসা হয়ে জ্বলছে অহর্নিশ। বরং পাখিও সুন্দর যদি সুন্দর রাঙা চরণ, ব্যাধির তীরে হয় ঈশ্বরের মরণ। গহন অন্ধকারে আর কিছু নয়, একটি রক্ত মাখা অস্ত্র শুধু উপরে উঠে যায়। 3 ফলতরঞ্জিত ভগবান। দহনের পূর্বক্ষণ থেকে জনম আমাদের, জবা কুসুম স্মৃতি, 7 রঙের রশ্মি দিয়ে সরিয়েছি জাল, ফলত অন্ধ হয়েছি, করেছি বিষ পান। ফলত রঞ্জিত ভগবানকে গোয়ালে রেখেছি, আর গোমহিষের গুঁতো খেয়ে মরেছে ভগবান। আমি জানি ঘুমের ভিতরে সে অর্থ যদি, মৃত্যুর ভিতরে পূর্ণ অচেতন। ধর্মের দেশ আসে যদি দ্রোহীর চেতনায়, সভ্য সমাজে তা পূর্ণ মরণ। এর চেয়ে প্রিয় ছিল ঘুমের দেশ, ঘুমের ভিতরে ছিল বেশ, স্বপ্নে মিটিয়েছ চাওয়া পাওয়া। ধর্ম কি অধর্ম কি দুটি মানুষ কখনো মিলবে না। অধগতির অসহায় অবতরণে ঘুম থেকে উঠেছে যে, সে জানে পায়ুপথে ছুটে আসছে মস্ত বেনানা। তাকিয়ে দেখছে কেউ মধ্য সমুদ্রে ফুটেছে জবা, কেউ ভাবে রক্ত মাখা ডিমের কুসুম, কেউ ভাবে অগ্নিপিণ্ড, কেউ জানে পৃথিবীর জন্মদাতা বাবা। অথবা এই সেই মহাসিন্ধুর এই অগ্নিজাল, সকলেই তারই সন্তান। তুমি তো ছোট্ট ছাড় ভগবান নাম ধরে ধরেছ দেহ, বড় একটি ডনের সমান। এক একটি যুগ শেষ হয়, আর নরমণ্ডের উপর
পিতলের দণ্ড নেমে আসে, হয় বজ্রাঘাত। সুতরাং সুতরাং 5 অনিয়মে ঈশ্বর নাই, নিয়মে প্রকৃতি যার অবিরাম গতি, দেহ যার মূলধার সেই তো পরম পতি। জলের বোতলে থাকে প্রভুর দর্শন, চলে অগ্নিবর্ষণ হলে অন্ধ তুমি। নিষ্ঠুর অমাবস্যা থেকে জেগে ওঠে মদ মাংস রাত্রির দেবী, অঙ্গহারা ভক্ত জাতি নির্জনতায় দেওয়াল তোলে, ঘুম নেই ভাবনায় থাকে শুধু জ্যোৎস্না, জ্যোৎস্না দিয়ে রাঙানো যত ধূসর হরিমতি। তাই নিয়ে অগতির গতি, সন্ধ্যায় শঙ্খ প্রদীপ তুমি লক্ষ্য রাখিও। ইষ্টিশা নবদ্বীপ থিকা ধর্মকল উড়িয়া গেছে প্যারিস লন্ডন কিংবা ক্যালিফোর্নিয়া। রেমলেস ফ্রেমের নিচে তোমাদের উদাসীন ভাষ্যময় ধ্যানী দুটি চক্ষুদয় আমাদের উপাস্য জানিও। নতুবা নো ট্রানজাকশন মোর দেন মোর অ্যাকশন, লক্ষ্য আসি ঘিন্নজনী হেটমুন্ড ঊর্ধ্বপদ ট্রাজিট কাহিনী। আরে ধুসালা ভুষ্টি নাশে শুয়ারের তেল, লাল লাল মাংস ভেজে গরম বিরিয়ানি। আমি জানি আমি জানি। 6 আমার ঈশ্বর নেই, বাবা আছেন। আমার ঈশ্বরই নেই, মা আছেন। এই আছেন, এই নেই। আমি আছি, আমি নেই। নেই নেই কেউ নেই, কেউ নেই, কিচ্ছু নেই। মায়ের শাড়ির রং সাদা ছিল, সেই সাদার ভিতরে ছিল দুধ সাগর, লাল পারে দিগন্ত রেখা। সেই দুধ সাগরে জন্ম আমার, লাল পারে সূর্যোদয়ের দেশ। নিয়তিকে ডরাই না আমি, গ্রাহ্য করি না নিয়তির লাল দণ্ডদেশ। 7 জন্ম নেব আমি, জন্ম নিলাম। কানে বাজে শো শো টিন্নিটাস, মধুমেহ রোগের এক অমৃত পুরুষ আমি। ভক্তি বলে তোকেও জন্ম দেব, যদি তুই জন্ম চাস, নরসিংহ রূপ ধরে জন্মাস। তবে কি কল্কি জন্ম চাস? সে তো হয়ে গেছে কবে ধ্বংসকামী সুপুরুষ, অথবা মহাল নেতাজি সুভাষ। এ সময় স্বর্গ থেকে ছিটকে পড়ছে দেবতা, চরিত্র দোষে মুনি মরছে ধপাস ধপাস। 8 ঘোরে ব্রহ্ম ঘোরে বিষ্ণু, বন বন শন শন, সে অন্ধ বেগবান। কে যেন অস্ত্রশালায় রাখে অস্ত্র অক্ষরেখায়, তবে কি সেই কল্কি দেব কলির নিশান? তুমি যেই হও সারা দাও। মৃত্যুর পর ভূতের মতো জন্ম নিয়েছি আমি, কলমকে বানিয়ে তীর ছুঁড়ে মারলাম বান। তুমিও মরো, আমিও মরি, তুমি আমি, আমি তুমি, সমান সমান। কে কোথায় বিষ ঢালে, কে কার মৃত্যু লেখে নীল হস্তরেখায়? বলো তো রিপু 6 ভাই, দেবতা কোন বলি চায়? মা কি তার ছেলে রক্ত খায়? এসব বলেছি বলে দেহহীন মুন্ডু ঝোলে, খুনিরা মারছে তীর সকাল বিকাল। নষ্ট চাঁদের রাতে মাথায় মেরেছে ঢিল কোনো এক গায়ের রাখাল। আমার দেহ মন্দিরে মুতেছে কুকুর, দুপায়ে হেগেছে বিড়াল। নমস্কার। আজকে এই পর্যন্তই। আজকে আমরা নির্বাচিত 3 জন কবির কবিতা পাঠ শুনলাম। আমরা বর্তমানে সুইনোকে নিয়ে নতুনভাবে ভাববার চেষ্টা করছি। আপনারাও আপনাদের মতামত পাঠান।
আমরা গত পর্বগুলিতে বিশেষ একজন কবিকে নিয়ে তার বিভিন্ন সৃষ্টিকর্মকে তুলে ধরেছি আপনাদের সামনে। বর্তমান পর্বেও 3 জন কবির কবিতা এবং তাদের অন্যান্য সৃষ্টিকর্মকে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের কবিতা টিউব চ্যানেলটি। সাবস্ক্রাইব করবার অনুরোধ বারবার আপনাদের কাছে রাখছি এই কারণেই, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সুইনো কবিতা টিউবের প্রত্যেকটি অনুষ্ঠান নির্দিষ্ট সময়ে আপনার কাছে পৌঁছে যাবে এবং এই সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো আর্থিক মূল্য প্রদান করতে হবে না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনি নিজেও এই কবিতা টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার নিকট কবিতা প্রিয় বন্ধুকেও অনুরোধ করুন যে সুইনো কবিতা টিউব চ্যানেলটি যাতে তিনি সাবস্ক্রাইব করেন, যাতে আমাদের এই কবিতা পাঠের অনুষ্ঠানগুলি সমস্ত কবিতা প্রিয় মানুষের কাছে পৌঁছে যেতে পারে। আবার আগামী সপ্তাহে আগামী শনিবার সন্ধ্যায় আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কবি মুখ সঙ্গে নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ।